গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ললিপপ খাবো না, এই কথা আমি বলছি না, এই কথা আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেই ভিডিও, সেই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি আমরা দিতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের মিছিল থেকে যে আজব হুঁশিয়ারি এসেছিল তাতে কি বলেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং কি বলেছিলেন প্রাক্তন সেনা কর্তা। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিশ্বে রেকর্ড গড়েছে ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, 2024 সালের ডিসেম্বরে এসে মিথ্যা ও গুজব ছড়ানোর মিডিয়াগুলোর শীর্ষে অর্থাৎ 1 নম্বরে অবস্থান করছে ভারতীয় 49টি মিডিয়া, যারা প্রতিনিয়ত বাংলাদেশ সহ অন্যান্য দেশ নিয়ে মিথ্যা ও গুজব ছড়িয়ে থাকে। মিথ্যা ও গুজবের মিশ্রণ এমন হয় তারা দিনকে রাত বানায় ও রাতকে দিন বানায়। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয় বাংলাদেশকে নিয়ে একাধিক মিথ্যা সংবাদ ও গুজব। ভারতের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। শেখ হাসিনা সরকার পতনের পর সেটা আর সম্ভব নয়, তাই উল্টো বাংলাদেশকে সবার নিচে নামাতে এসব গুজব তারা ছড়িয়ে থাকে দেশ বিদেশে। গুজব ছড়ানোর শীর্ষ মিডিয়া হিসেবে ভারতীয় কিছু চ্যানেলকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে সেখানকার কিছু তথ্যবিদরা। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিবাদ জানিয়েছে গওহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন, ওয়াজ মাহফিল ঘিরে পুরুষ প্রাঙ্গণে বসা অস্থায়ী দোকানপাটে নারীদের না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সম্প্রীতি নষ্টের জন্যই ছড়ানো হয়েছে এই অপতথ্য। শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এই খবর নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা সমালোচনা। গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও ফুটেজের খণ্ডিত অংশ তুলে ধরে চালানো হয় মিথ্যা প্রচারণা। গহরডাঙ্গা এলাকায় ফতোয়া মৌলবাদীদের, গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থী। টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত 3 দিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। পুরুষ ও নারীদের বসার জন্য ছিল আলাদা ব্যবস্থা। মাহফিল ঘিরে হরেক পণ্যের পসরাও সাজিয়ে বসেন দোকানিরা। গণজমায়েত এড়াতে ও শৃঙ্খলা রক্ষায় মাহফিল চলাকালে পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানগুলোতে নারীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই মাহফিল চলাকালে এমন অনুরোধ করা হয়ে থাকে। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম এ নিয়ে অপপ্রচার করছে। স্থানীয় পাটগাতি বাজারে দোকানি ও ক্রেতারা বলছেন, বাজারে নারীদের কেনাকাটায় কখনোই কেউ নিষেধ করেনি। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে টুঙ্গিপাড়ার বাসিন্দারা। বাজার করার কোনো সমস্যা আছে না, আমরা তো বাজারে আসতেছি, বাজার করতেছি। আমি নিয়মিত বাজার করি। না, বাধা নিষেধ নাই। মহিলারা র্যান্ডাম আসতেছে, বেচাকেনা করতেছি, আমাদের কাছে কোনো অভিযোগ নাই। ভারত যেটা প্রচার করতেছে এটা একদম মিথ্যা। আমরা বাজার করতেছি সবসময়, আমাদের কোনো বাধা আসি নাই। 3 দিনের জন্য ওই মেল শুধু ওই সীমিত একটা এলাকার জন্য। তারা যে সংবাদটি প্রচার করে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয়, অস্থায়ী কিছু দোকান, এবং মাইকে স্পষ্টভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র 3 দিনের জন্য। ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে। ভারতীয় কিছু গণমাধ্যমের এ ধরনের মিথ্যা প্রচারণা দুদেশের মানুষের মাঝে দূরত্ব আরও বাড়াবে বলে মত সব শ্রেণী-পেশার মানুষের। মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিশ্বে রেকর্ড গড়েছে ভারত।
26 নভেম্বর সন্ত্রাসী হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরই গুজব সংবাদ রাষ্ট্রীয়ভাবে প্রচার শুরু করে দিল্লি। প্রতিদিন নানা ইস্যুতে ভুয়া খবর বা গুজব প্রচার করেছে ভারতের প্রায় 49টি গণমাধ্যম, যার ফলে বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি তলানিতে নেমে এসেছে। ভারতের অন্তত 49টি গণমাধ্যমের মধ্যে সবার উপরে আছে রিপাবলিকান বাংলা, যেখানে এক উন্মাদকে নেচে মিথ্যা নিউজ প্রচার করতে দেখা যায়। সেখানে প্রতিদিন বলা হয় বাংলাদেশ ভেঙে যাচ্ছে। মিথ্যা প্রচারে সক্রিয় রয়েছে হিন্দুস্তান টাইমসও, আছে জি নিউজ, লাইভ মিন্টো, রিপাবলিকান, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আস্তাক অন্তত। এসব গণমাধ্যমের কাজই হচ্ছে বানোয়াটের নিউজ প্রচার করা। এমনকি বাংলাদেশের কয়েকটি মাজার ভাঙচুরের ভিডিওকে মন্দির ভাঙার বলে প্রচারও করেছে তারা। 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকেও ভিন্নভাবে তুলে ধরে ভারতের অধিকাংশ গণমাধ্যম, যেখানে দাবি করা হয় চিন্ময়ের আইনজীবী হওয়ায় মুসলমানরা আইনজীবীকে হত্যা করেছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এই সংবাদটিও ছিল সম্পূর্ণ মিথ্যা। 5 আগস্টের পর একটি ভুয়া চিঠি বিশ্বে ছড়িয়ে দেয় ভারত। ওই চিঠিতে দাবি করা হয় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির জন্য দায়ী করেছেন। তবে পরে জানা যায় এই চিঠিটিও ছিল ভুয়া। এসব গুজবের মধ্যে আরও রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পাকিস্তানি জাহাজে করে অস্ত্র আনা ও তা 7 সিস্টার্সে স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। 8 আগস্টের পর প্রচার করা হয় ডক্টর ইউনূস অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয় ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ওই বিমানের ছবি 8 আগস্টের আগে, যখন ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরছিলেন। মূলত ভারতের দাস শেখ হাসিনার পতনের পরই ভারত তেলে বেগুনে জ্বলে ওঠে। তাদের একাধারে এই মিথ্যাচার প্রমাণ করে তারা চেয়েছিল বাংলাদেশকে সিকিমের মতো তাদের অঙ্গরাজ্য বানাতে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চেয়েছিল ভারত। তাই ভারতের এসব ভুয়া সংবাদে হতাশ না হয়ে দিল্লিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত। কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতনী সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। তাদের মতে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করতে চায় চক্রান্তকারীরা। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে কেজেট সোহেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বরদাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বাছুর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমার দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমার এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা হয় না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না।
আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে। এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী। আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ। আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই। কোনো লুটপাট, কোনো সহিংসতার ঘটনা 5 আগস্টের পরে এই এলাকায় ঘটেনি। তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা মোটামুটি পুরোপুরি যে গুজব, সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের মতে ভারত যতটা না হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদছে, তার চেয়ে বেশি কাঁদছে পতিত আওয়ামী লীগের জন্য। সাভার ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর নেই খোদ হিন্দু সম্প্রদায়ের কাছেও। আমরা আওয়ামী লীগের আমলে দেখছি নাসিরনগরের ঘটনা, কুমিল্লায় কোরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে। কোরআন শরীফের আসামি মূল পাওয়া গেল, ছাত্র লেগে কয়েক পাগল নেশা করে। তখন তো আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা সুন্দরভাবে একটা প্রতিবাদ জানানো আমরা দেখিনি। এখন কেন এইভাবে তারা বলতেছে? আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই ভালো আছি। বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে। আশা করি এই দেশে আমরা বাংলাদেশে জন্মেছি, এই দেশে আমরা মরবো, কোনো বিশৃঙ্খলা হবে না, যে যত ষড়যন্ত্রই করুক। তাহলে কেন এই মিথ্যাচার ভারতীয় মিডিয়ার, যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানস কন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত? এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট, ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা সবাই বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। এই জন্য আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত বাংলাদেশের সর্বশেষ এবং আপডেট সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমরা আশা করছি আপনারা এই ভিডিওগুলো থেকে প্রতিনিয়ত কোনো না কোনো শিক্ষামূলক উপদেশ অবশ্যই পাবেন। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার সুন্দর মতামত শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে বিশেষ উৎসাহিত করে। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।